আসসালামু আলাইকুম। ভিনিসিয়াস জুনিয়র 2032 পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে কন্ট্রাক্টটা রিনিউ করেছে। অ্যাজ এ রিয়াল মাদ্রিদের ফুটবল ফ্যান্স হিসেবে এটা আমাদের জন্য অবশ্যই স্বস্তির বিষয় যে ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন ফুটবলারের সার্ভিসটা আমরা আরও 6-7 বছর পেতে চলেছি। তবে এট দ্য সেম টাইম আমাদের জন্য একটা অস্বস্তির খবর আছে, আর সেটা হচ্ছে রদ্রি টু বার্সেলোনার ডিলটা একেবারে হওয়ার কাছাকাছি রয়েছে। যে ডিলটা রিয়াল মাদ্রিদের সঙ্গে হওয়ার কথা ছিল, সেই ডিলটা কিভাবে মুদ্রার উল্টো পিঠ দেখিয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কাছ থেকে এই ডিলটা কেড়ে নিতেছে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, এইখান থেকে প্রায় 1 বছর আগেই কিন্তু আমরা এমন ধরনের একটা আপডেট পাইতেছিলাম যে রদ্রি রিয়াল মাদ্রিদে আসতে চাইতেছে। তো রিয়াল মাদ্রিদের হয়ে খেলার তার খুবই ইচ্ছে আছে। তো বিশ্বকাপের পরে কিন্তু ওই বিষয়টা, যে রদ্রি রিয়াল মাদ্রিদে আসবে, এই বিষয়টা কিন্তু আরও বেশি খোলাসা হয়ে গেছে এবং ওই মোমেন্টে কিন্তু তিনি বলেছেন ডাইরেক্টলি তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান। আর ফ্লোরেন্তিনো পেরেসও কিন্তু ওর ব্যাপারে আপনার খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। তারপর হচ্ছে ম্যানচেস্টার সিটির সঙ্গে কিন্তু নেগোসিয়েশন করেছে। তার জন্য কিন্তু টোটালি 55 মিলিয়নের একটা বিটও কিন্তু রিয়াল মাদ্রিদ করেছিল। বাট দিন শেষে আমরা এখন পর্যন্ত গতকালকের আপডেট অনুযায়ী জানতে পেরেছি এবং আজকের আপডেট অনুযায়ী জানতে পেরেছি অলরেডি নাকি রদ্রি বার্সেলোনার সঙ্গে একটা চুক্তিতে পৌঁছে গেছে, মৌখিক চুক্তিটা হয়ে গেছে এবং ক্লাবের সঙ্গেও নাকি নেগোসিয়েশনটা হয়ে গেছে বার্সেলোনা এবং যে ম্যানচেস্টার সিটির। এই দুই পক্ষের একটা নেগোসিয়েশন হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বার্সেলোনা রদ্রির জন্য টোটালি 45 মিলিয়ন পে করবে, সেই সাথে অ্যাডন্স হিসেবে আরও 15 মিলিয়ন দিবে। অর্থাৎ এই জায়গাটাতে আপনি দেখতে পারতেছেন যে টোটালি 60 মিলিয়নের একটা ডিল কিন্তু হতে চলেছে, আর এটা নাকি কনফার্ম হয়েও যাবে আগামী 1 থেকে 2 দিনের ভিতরে। হ্যাঁ রুইগো এমন ধরনের একটা আপডেট হয়তো বা ফাব্রিজো রোমানো আমাদেরকে দিয়ে দিতে পারে, ইভেন আজকেও হয়তো বা এই আপডেটটা দিতে পারে। এখন কথা হচ্ছে আমরা কেন রদ্রিকে নিয়ে আসতে পারি নাই, এই ডিলটাতে আমরা কেন ব্যর্থ হলাম, আমাদের অস্বস্তির এখন জায়গাটা কোথায় হবে, সেটা নিয়ে কথা বলার ট্রাই করতেছি এখন। তো ফার্স্ট অফ অল আমি যেই জিনিসটা বলতে চাই, রদ্রির সঙ্গে একটা নেগোসিয়েশন হয়েছিল, রদ্রি রিয়াল মাদ্রিদে আসতে চাইতেছিল, বাট এই জায়গাটাতে রিয়াল মাদ্রিদ অনেকটা ডিলে হয়ে গেছে। এখন ডিলে হওয়ার কারণটা কি দেখুন, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু অনেকগুলা নেগোসিয়েশন হইতেছিল, একের পর এক বৈঠক কিন্তু রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস জুনিয়রের এজেন্টের সঙ্গে রিয়াল মাদ্রিদের যে স্কাউট টিম এরা কিন্তু বসেছিল। আবার অপর দিকে ইয়ান ডিয়েমান্ডে যে ফুটবলারটা রয়েছে, এর চুক্তিটা কমপ্লিট করার জন্য রিয়াল মাদ্রিদ ব্যস্ত ছিল, যেইখানে ইয়ান ডিয়ামান্ডের পিছনে আপনার লিভারপুল লেগে গিয়েছিল, পিএসজি লেগে গিয়েছিল। যেই ফুটবলারটাকে আমরা 120 মিলিয়ন দিয়ে কিনতে পারতাম, সেই ফুটবলারটার জন্য শেষ পর্যন্ত আমাদেরকে 135 থেকে 40 অ্যারাউন্ড অর্থ কিন্তু খরচ করতে হইতেছে, অ্যাডন্স এবং ডাইরেক্ট ডিল সব কিছু মিলিয়ে। সো এই দুইটা ডিল করতে গিয়ে রিয়াল মাদ্রিদ ওই রদ্রির যে ডিলটা, সেটাতে কিছুটা ফোকাস হারিয়ে ফেলেছিল, আর এই সুযোগটাই কিন্তু বার্সেলোনা কাজে লাগিয়েছে। বার্সেলোনার যে টিম ম্যানেজমেন্টরা রয়েছে এবং বোর্ড যে ডিরেক্টর রয়েছে, টিম ডিরেক্টর ডেকো নাকি ডেকো সম্ভবত, ও কিন্তু রদ্রির সঙ্গে নেগোসিয়েশন করেছে এবং বার্সার সাবেক যে ফুটবলাররা ছিল, লিজেন্ডারি ফুটবলাররা, এরাও রদ্রির সঙ্গে কথাবার্তা বলেছে এবং রদ্রিকে রাজি করিয়ে কিন্তু তারা ফেলেছে। আবার রদ্রি কিন্তু বলেছে বার্সেলোনার যে প্রজেক্ট সেটা নাকি তার পছন্দ হয়েছে, তিনি বার্সেলোনাতে যাইতে রাজি হয়ে গেছে। সো এই যে রিয়াল মাদ্রিদ একটু ফোকাস হারিয়ে ফেললো, এই সুযোগটা কিন্তু বার্সেলোনা কাজে লাগাই নিছে। আর বার্সেলোনা এই জায়গাটাতে রদ্রিকে দলে নেওয়ার আরেকটা রিজন হইতেছে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবারের মৌসুমে যতগুলা ফুটবলারের দিকে ফোকাস দিয়েছিল ফ্রি এজেন্ট হিসেবে কিংবা কম টাকা খরচ করে প্লেয়ারদেরকে আনার দিকে, যেই বিষয়গুলোর দিকে ফোকাস করেছিল, ওই যে প্রজেক্ট, সেই প্রজেক্টে কিন্তু রিয়াল মাদ্রিদ হাত দিয়েছিল। তো যেখানে আমরা দেখতে পেয়েছি ইব্রাহিম কোনাটেকে রিয়াল মাদ্রিদ নিয়ে এসেছে ফ্রি এজেন্ট হিসেবে, এই ফুটবলারটাকে বার্সেলোনা নিয়ে আসার জন্য ট্রাই করেছিল। বার্নান্দো সিলভাকে ফ্রি এজেন্টে বার্সেলোনা নিয়ে আসতে চাইতেছিল, এইখানে রিয়াল মাদ্রিদও কিন্তু হাত দিয়ে শেষ পর্যন্ত বার্নান্দো সিলভাকে নিয়ে এসেছে। ডামফ্রিজকে ইন্টার মিলান থেকে বার্সেলোনা নিয়ে আসতে চাইতেছিল, বাট দিন শেষে ডামফ্রিজকেও কিন্তু রিয়াল মাদ্রিদ নিয়ে এসেছে এবং মার্ক কুকুরেল্লারকেও রিয়াল মাদ্রিদ বার্সেলোনা টার্গেট করেছিল, আর সেই ফুটবলারটাকেই কিন্তু রিয়াল মাদ্রিদ নিয়ে এসেছে। সো এবারের রিয়াল মাদ্রিদের যে প্রজেক্টটা ছিল, বার্সেলোনা যে ফুটবলারগুলোর দিকে ফোকাস করবে, রিয়াল মাদ্রিদ সেই ফুটবলারগুলোকে যে কোনো মূল্যে দলে নিয়ে আসবে। সো এই যে এই ব্যাপারটা রিয়াল মাদ্রিদের, এই ব্যাপারটা বার্সেলোনার ভালো লাগে নাই। তারা রিভেন্স হিসেবে রোদ্রের যে ডিলটা, সেটাতে কিন্তু তারা বেশি পরিমাণ এগিয়ে গিয়েছিল, রিয়াল মাদ্রিদ একটু ফোকাস হারানোর কারণে। ওই যে আমি বললাম যে ভিনিসিয়াস জুনিয়র এবং ইয়ান ডিয়ামান্ডের ডিলের দিকে রিয়াল মাদ্রিদ বেশি ফোকাস দিতে গিয়ে এই যে রোদ্রের ডিলটার দিকে ফোকাস একটু কম দেওয়ার কারণে শেষ পর্যন্ত বার্সেলোনা
বার্সেলোনা এই সুযোগটা কাজে লাগিয়ে রদ্রিকে দলে নিয়ে এসেছে। সো এটা আমাদের একটা ব্যর্থতা বলতেই হবে। ব্যর্থতা বলবো না, কারণ ইয়ান ডিয়ামান্ডে এবং বিনিকে আমাদেরকে অবশ্যই আনতেই হইতো, আমাদেরকে বিনিকে ধরে রাখতে হইতো, অপরদিকে ইয়ান ডিয়ামান্ডেকে আমাদের আনতেই হইতো। সো এই দুইটা বিষয়ের দিকে বেশি ফোকাস দিতে গিয়ে কিন্তু আমরা রদ্রিকে হারাইছি। এটা আমি একেবারে যে রিয়াল মাদ্রিদের ব্যর্থতা সেটা কিন্তু বলবো না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ব্যর্থতা কিন্তু রিয়াল মাদ্রিদের রয়েছে। এখন এই যে ডিলটা হয়ে যাইতেছে বার্সেলোনার সঙ্গে রদ্রির, এই ডিলে আসলে রিয়াল মাদ্রিদ কতটুকু অস্বস্তিতে থাকবে। দেখুন, এই মুহূর্তে বার্সেলোনার বেসিক্যালি কোনো মিডফিল্ডারই আমার কাছে মনে হয় না যে প্রয়োজন ছিল, কারণ তাদের মিডফিল্ডে পেদ্রি, গাবি, দানি ওলমো, তারপর হচ্ছে মার্ক ক্যাসাডো, সেই সাথে ফেরমিন লোপেস, আরও অনেক ফুটবলার রয়েছে মিডফিল্ডে, আবার ফ্রাঙ্কি ডিয়ং রয়েছে, আরও অনেক ফুটবলার রয়েছে যারা মিডফিল্ডে একটা পজিশনের জন্য, এক থেকে দুইটা পজিশনের জন্য অনেকগুলা ফুটবলার কিন্তু লড়াই করতেছিল। সো ওদের কিন্তু ভালো মানের মিডফিল্ডার ছিল, সেই অনুযায়ী ওদের মিডফিল্ডার দরকার ছিল না, বাট রিয়াল মাদ্রিদকে শিক্ষা দেওয়ার জন্য তারা রদ্রিকে রিয়াল মাদ্রিদ থেকে কেড়ে নিয়ে এসেছে ধরতে গেলে বলা যায়। সো এই জায়গাটাতে বার্সেলোনার আসলে আপনার মিডফিল্ডারের প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় না। রিয়াল মাদ্রিদের সঙ্গে দ্বন্দ্বের কারণে তারা কিন্তু রদ্রিকে নিয়ে এসেছে। ওদের দরকার ছিল একজন প্রপার স্ট্রাইকার। এখন স্ট্রাইকার আনতে গেলে ওদের যে পরিমাণ অর্থটা খরচ করতে হবে, সেই অর্থটা কি এখন তারা পাবে? আমার কাছে মনে হয় না, কারণ হুলিয়ান আলভারেসের জন্য তারা সম্ভবত 115 মিলিয়নের একটা প্রস্তাব অ্যাটলেটিকো মাদ্রিদকে দিতে চলেছে, আর সেটা তো ডাইরেক্টলি মুখের উপর না করে দিবে ভাই। যে এখন বর্তমানে ভালো একজন মিডফিল্ডার কিনতে যদি আপনার 90 থেকে 100 120 মিলিয়ন খরচ করতে হয়, সেই জায়গায় জুলিয়ান আলভারেসকে 115 মিলিয়নে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাতে আসতে দিবে, এটা আপনার মনে হয়? দেখুন, উলিয়ান আলভারেসের মতন একজন স্ট্রাইকারকে কিনতে হলে কম পক্ষে হলে আপনাকে 150 মিলিয়ন, কম পক্ষে 150 মিলিয়ন গুনতে হবে। এছাড়া কিন্তু আপনি হুলিয়ান আলভারেসের টাইপের ফুটবলারকে কিন্তু দলে আনতে পারবেন না। সো এই মুহূর্তে রদ্রিকে যেহেতু তারা রিয়াল বার্সেলোনাতে নিয়ে এসেছে, ধরতে গেলে অ্যারাউন্ড 60 মিলিয়ন খরচ করে নিয়ে এসেছে, সেই জায়গায় এখন তাদের স্ট্রাইকার কিনার যেই অর্থটা সেটা এখন তারা কোথায় পাবে? ধরে নিলাম যে 100 মিলিয়ন, 150 মিলিয়ন, 120 মিলিয়ন পর্যন্ত তারা খরচ করতে পারবে, বাট হুলিয়ান আলভারেসকে 120 মিলিয়ন দিয়ে বার্সেলোনা পাবে না, এটা বলাই যায়। সো এই যে আমি আপনাদেরকে তথ্যগুলা দিলাম, এই তথ্যগুলা থেকে আপনারা বুঝতেই পারতেছেন যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ কেন রদ্রিকে নিয়ে আসতে পারে নাই, আর বার্সেলোনা ঠিক কোন সুযোগটা কাজে লাগাইছে। আমাদের যে দুর্বলতাগুলা, সেই দুর্বলতাগুলার কোন জায়গাগুলোতে তারা আঘাত করেছে আপনারা সেটা বুঝতে পেরেছেন। দেখুন, এমনিই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চাইতে বার্সেলোনার মিডফিল্ড বিগত 4-5 বছর ধরে অনেকটা স্ট্রং। এখন রদ্রিও কিন্তু এই জায়গাটাতে অ্যাড হইতেছে। সো আপনি বুঝতে পারতেছেন যে রদ্রি যখন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এই টিমটাতে খেলবে বার্সেলোনার হয়ে, তখন আমরা কিন্তু মিডফিল্ডে আরও বেশি কন্ট্রোল হারিয়ে ফেলবো। হ্যাঁ, আমাদের স্ট্রাইকার ভালো, মিডফিল্ডে হয়তো কিছু কিছু ফুটবলার নিয়ে আসছি, বার্নার্দো সিলভাকে নিয়ে আসছি, তারপর হচ্ছে আমরা এই জায়গাটাতে ফেদে বালভার্দে এবং জুড বেলিংহামকে দিয়ে স্টার্ট করাবো, সেই সাথে আমাদের চুইমিনি হয়তো আছে। কিন্তু একজন রদ্রির মতো ফুটবলার যখন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দাঁড়িয়ে থাকবে, তখন কিন্তু ওদের মিডফিল্ডটা কন্ট্রোল করা আরও বেশি ইজি হয়ে যাবে, যেটা রিয়াল মাদ্রিদের চাইতেও কিন্তু ওদের মিডফিল্ড কন্ট্রোল করাটা অনেকটা ইজি হবে। তো এই জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তিতে আছি। যখন রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার এল ক্লাসিকোর ম্যাচগুলো হবে না, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কোন জায়গাটাতে বেসিক্যালি অস্বস্তিতে থাকবো ওই মোমেন্টে। সো এইগুলাই হচ্ছে আপডেট, যে আপডেট থেকে আপনারা বুঝতে পেরেছেন যে রদ্রিকে আমরা কেন আনতে পারি নাই, আর বর্তমানে বার্সেলোনার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে তারা কোনো স্ট্রাইকার সাইন করাতে পারবে কিনা, কিংবা আর কোনো মিডফিল্ডার কিনতে পারবে কিনা। সো দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।